সরকারি সাদত কলেজের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমি প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থীদের জন্য মাস্টার্স ফাইনাল ইয়ার ফিশারিজের শিক্ষার্থীদের কোয়ালিটি কন্ট্রোল এই বিষয়ের উপর আলোচনা করব। কোড নং হলো 313123। আমরা বাজার থেকে যখন মাছ কিনি তখন কিন্তু আমরা মাছটা পচা কিনা অথবা কতটুকু তাজা সেই বিষয়গুলি খেয়াল করি। আসলে ক্রেতা যখন বাজারে কোনো কিছু কিনতে যায় তখন কিন্তু সে সবসময় ওই বস্তুর মানের কথাটা চিন্তা করে, যে আমি যে জিনিসটা কিনছি সেটা আসলে মানসম্পন্ন কিনা। তো আমরা যখন মাছ কিনবো তখন মাছটা তাজা কিনা, অর্থাৎ গুণগত মানের দিক থেকে মাছটা উন্নত কিনা সেটা অবশ্যই আমরা খেয়াল করি। আসলে মান নিয়ন্ত্রণ জিনিসটা কি, এবং মান নিয়ন্ত্রণের জন্য বিশেষ করে আমি মাছের কথাই বলছি, যে মান নিয়ন্ত্রণের জন্য কিছু পরীক্ষা আছে। তো চলো আমরা আগে দেখি মান নিয়ন্ত্রণ কি। খাদ্যের গুণগত মান হচ্ছে কতগুলো বৈশিষ্ট্যের সমষ্টি, যার সাহায্যে কোনো উৎপাদক বা প্রোডাক্ট একককে পৃথক বা শনাক্ত করা যায় এবং ওই সমস্ত বৈশিষ্ট্য দিয়ে ক্রেতার গ্রহণযোগ্যতার মাত্রা নির্ণয় করা যায়। গুণগত মান নিয়ন্ত্রণের জন্য কিছু পদক্ষেপ নেওয়া হয়, যেমন 1 নাম্বার হলো উৎপাদনের জন্য ব্যবহৃত কাঁচামালের গুণগত মান রক্ষা করা। 2 নাম্বার প্রক্রিয়াজাতকালে প্রতিটি ধাপে বিশেষ সতর্কতা ও পরিচ্ছন্নতা অবলম্বন করা। 3 নাম্বার কেন্দ্রের পরিবেশ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখা। 4 উৎপাদিত দ্রব্যকে গুণগত মানসম্পন্ন রেখে গুদামজাত করা। যে সকল মাছ প্রক্রিয়াজাতকরণের জন্য কেন্দ্রে আনা হয়, প্রক্রিয়াজাত করার পর সেগুলোর সঠিক খাদ্য মান নির্ণয়ে একাধিক অণুজীব পরীক্ষা চালানো হয়। এ পরীক্ষার মাধ্যমে মাছ ও মাছজাত দ্রব্যের অণুজীবের পরিমাণ, অণুজীবের দ্বারা ক্ষতির পরিমাণ এবং অণুজীবের আক্রমণের প্রক্রিয়া নির্ধারণ করা হয় এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। গুণগত মান নিয়ন্ত্রণ পদ্ধতি, কোয়ালিটি কন্ট্রোল মেথডস। খাদ্যের গুণগত মান নির্ণয়ে অণুজীব পরীক্ষার জন্য প্রধানত অণুজীবের সংখ্যা বৃদ্ধি এবং সংখ্যা গণনা করা হয়ে থাকে। ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ড এই 3টি কারণেই কিন্তু মাছের পচন ঘটে। অণুজীবের পরীক্ষা পদ্ধতিকে 3টি ভাগে ভাগ করা যায়। পরিমাণগত পরীক্ষা বা কোয়ান্টিটেটিভ এক্সামিনেশন, গুণগত পরীক্ষা বা কোয়ালিটেটিভ এক্সামিনেশন এবং অন্যান্য পরীক্ষা। পরিমাণগত পরীক্ষা, এই পরীক্ষাকে 3টি পদ্ধতিতে বিভক্ত করা হয়। 1 নাম্বার প্রত্যক্ষ পদ্ধতি বা ডাইরেক্ট মেথড। এই পরীক্ষা চালানোর জন্য আক্রান্ত মাছের অংশবিশেষ গ্রহণ করা হয়। একে অণুজীব বর্ধনের জন্য বিশেষ কালচার মিডিয়াতে সংযোজন করে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে দেওয়া হয়। আসলে অণুজীব বৃদ্ধি করার জন্য, অণুজীবকে চাষ করার জন্য, এটা তোমরা ফার্স্ট ইয়ারেও পড়েছো যে কিছু কালচার মিডিয়া থাকে। তো সেখানে মাছের একটা টুকরা যদি নিয়ে রেখে দেওয়া হয় সেই কালচার মিডিয়াতে এবং টেম্পারেচার যদি মেনটেন করা হয়, তাহলে সেখানে কিন্তু অণুজীবগুলা মানে অনুকূল পরিবেশ পেলে তারা বাড়তে থাকে এবং সেই অংশটার মধ্যে যখন অণুজীব বৃদ্ধি পায় তখন সেখান থেকে নিয়ে অণুবীক্ষণ যন্ত্রের নিচে অণুজীবের উপস্থিতি ও সংখ্যা গণনা করা হয়
এক্ষেত্রে বিভিন্ন কৌশল ব্যবহার করা হয়। মানে অণুজীব কি পরিমাণ অণুজীব আছে সেটা মানে শনাক্ত করার জন্য কিছু কৌশল ব্যবহার করা হয়ে থাকে। যেমন 1 নাম্বার হলো কোষ গণনা বা সেল কাউন্ট। এই পদ্ধতিতে সরাসরি অণুজীবের সংখ্যা গণনা করা হয়। নমুনাটি হিমোসাইটোমিটারে রেখে বিভিন্ন প্রকোষ্ঠের মধ্যে কয়েকটি প্রকোষ্ঠের অণুজীবের সংখ্যা গণনা করা হয়। তাদের গড় নির্ণয় করে সর্বমোট প্রকোষ্ঠের অণুজীবের সংখ্যা নিরূপণ করা হয়। আসলে সব প্রকোষ্ঠ না নিয়ে কয়েকটা প্রকোষ্ঠের অণুজীব গুণে সেটাকে কয়টা প্রকোষ্ঠ থেকে গোনা হলো সেটা দিয়ে যদি ভাগ করা হয় তাহলে গড়টা বের হয়। আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো স্মিয়ার থেকে গণনা। ব্যাকটেরিয়ায় আক্রান্ত মাছ বা মাছজাত দ্রব্যের সামান্য অংশ সংগ্রহ করে কালচার মিডিয়াতে দেওয়া হয়। এরপর উক্ত অণুজীব সমৃদ্ধ কালচার মিডিয়া স্লাইডের সামান্য পরিমাণ নিয়ে একটি স্মিয়ার তৈরি করা হয়। স্মিয়ারটা কিভাবে তৈরি করা হয়? একটা স্লাইডের মধ্যে নিয়ে আরেকটা স্লাইড দিয়ে কোনো টান দিলে জিনিসটা ছড়াইয়া যায় স্লাইডের উপর। প্রলেপ, একটা প্রলেপের মতো পড়ে। প্রলেপটি শুকিয়ে মিথাইলিন ব্লু দ্বারা রঞ্জিত করা হয়। তারপর অণুবীক্ষণ যন্ত্রের নিচে রেখে একটি বিশেষ ক্ষেত্রফলের অণুজীবের সংখ্যা গণনা করা হয়। এই জন্য সাধারণত স্টেজ মাইক্রোস্কোপ ব্যবহার করা হয়। মাইক্রোস্কোপের নিচে ক্ষেত্রফলটি যদি মোট প্রলেপের 3 লক্ষ ভাগের 1 ভাগ নির্দেশ করে, তবে তার অভ্যন্তরে অণুজীবের সংখ্যার সাথে গুণনের মাধ্যমে মোট ক্ষেত্রফলের অণুজীবের সংখ্যা নির্ণয় করা যায়। আরেকটা হলো ফিল্টার পর্দার মাধ্যমে, মেমব্রেন ফিল্টার কাউন্ট। পরীক্ষার জন্য মাছের কিছু অংশ পানিতে গুলে একটা নমুনা তৈরি করতে হবে এবং নমুনাটি একটি ফিল্টার পর্দার মধ্যে ছাকতে হবে। ছাকলে কি হবে? এই পর্দার উপর অণুজীবগুলো আটকা পড়বে। পর্দার ব্যাকটেরিয়া সমূহকে এইভাবে সরাসরি গণনা করা যায়। গণনার পূর্বে অণুজীবকে রঞ্জিত করে নিতে হবে, কারণ তা না হলে সেটা চোখে পড়বে না। এটা আসলে তো মানে একদম খালি চোখে দেখা যাবে না, মাইক্রোস্কোপের মাধ্যমে দেখতে হবে। পরোক্ষ পদ্ধতি বা ইনডাইরেক্ট মেথড। অণুজীবের সংখ্যা নির্ণয়ে আরেকটা পদ্ধতি হলো ইনডাইরেক্ট মেথড। প্রথমে সমগ্র পরিমাণ নির্ণয়, ডিটারমিনেশন অফ টোটাল ভলিউম। কালচার মিডিয়াতে বৃদ্ধিপ্রাপ্ত অণুজীবের সামান্য অংশ বা নমুনা যাই বলি না কেন সংগ্রহ করে টেস্ট টিউবে প্রতিস্থাপন করতে হবে, টেস্ট টিউবে নিতে হবে। টিউবটি সেন্ট্রিফিউগাল মেশিনে সেন্ট্রিফিউজ করা হয়, মানে সেন্ট্রিফিউগাল মেশিনে ঘোরানো হয়। এটাই হলো ডাইরেক্ট মেথড। অণুজীবগুলোর ঘনত্ব অনুযায়ী এটা স্তরীভূত হয়, মানে টেস্ট টিউবের মধ্যে ঘনত্ব বেশি হলে সেটা নিচের দিকে, ঘনত্ব তারপরে যেটা কম, এরকম মানে ধাপে ধাপে সেটা সজ্জিত হয়। এরপর টিউবের গায়ে কাটা দাগ থেকে তাদের ঘনত্ব নিরূপণ করা হয়। তারপর ঘোলাত্ম পরিমাপ পদ্ধতি বা টার্বিডোমেট্রিক মেথড। এই পদ্ধতি ব্যাপকভাবে ব্যবহার করা হয়। নমুনা মিশ্রিত পানির ঘোলাত্ম, নমুনাটা যদি আমি পানির মধ্যে নিয়ে গুলে ফেলি, হ্যাঁ, তখন একটা ঘোলা পানি তৈরি হবে। নমুনা মানে তো বুঝতে পারছো, এটা মাছের একটা অংশ নিতে হবে। এই ঘোলাত্ম পরিমাপের মাধ্যমেও কিন্তু অণুজীবের ঘনত্ব নির্ণয় করা যায়। টিউবের ভিতর দিয়ে কি পরিমাণ আলো পরিবাহিত হয়, মানে টেস্ট টিউবটাকে আলোর মধ্যে ধরলে যেটা ঘোলা বেশি সেটা দিয়ে আলো কম যাবে, ঘোলা বেশি মানে ওখানে অণুজীব বেশি। এইভাবেও কিন্তু অণুজীবের মানে সংখ্যা নিরূপণ করা যায়। বৈদ্যুতিক গণক বা ইলেকট্রনিক কাউন্টার। এই যন্ত্রের সাহায্যে খুব অল্প সময়ের মধ্যে অসংখ্য অণুজীব গণনা করা যায়। এই যন্ত্রে একটি বৈদ্যুতিক চক্ষু থাকে, এর সামনে দিয়ে যে কোনো পদার্থ গেলেই সেটা কাউন্ট হয়ে যাবে, তার সংখ্যা কাউন্টারে লিপিবদ্ধ হয়। এভাবে ব্যাকটেরিয়া সমৃদ্ধ বস্তু হতে ব্যাকটেরিয়ার সংখ্যা গণনা করা যায়। আরেকটা হলো রাসায়নিক পদ্ধতি। কোষ অভ্যন্তরে বস্তু পরিমাপের মাধ্যমে অণুজীবের সংখ্যা গণনা করা যায়। যেমন নাইট্রোজেন পরিমাপের মাধ্যমে অণুজীবের সংখ্যা নিরূপণ করা যায়। কোষের মধ্যে কি পরিমাণ নাইট্রোজেন আছে? সাধারণত কোষীয় নাইট্রোজেনের হার থাকে 16%।
এর পার্থক্য নিরূপণে অণুজীবের পরিমাণ নির্ণয় করা যায়। তার মানে হলো যে কোষের মধ্যে কেমিক্যাল পদ্ধতিতে যদি আমি কি পরিমাণ নাইট্রোজেন আছে সেটা আমি জানতে পারি। আমরা জানি সাধারণত 16% থাকে, কিন্তু 16%-এর বেশি হলে বোঝা যাবে যে অণুজীব বেশি আছে। শুষ্ক ওজন পদ্ধতি, ড্রাই ওয়েট মেথড। এ পদ্ধতি কোনো বস্তুর উপর বৃদ্ধিপ্রাপ্ত মোল্ড সংগ্রহ করে তাদের শুষ্ককরণের মাধ্যমে ওজন পরিমাপ করা হয়। অতঃপর পূর্ব নির্ধারিত ডাটা হতে তাদের পরিমাণ নির্ণয় করা যায়। তরলীকরণ পদ্ধতি বা ডাইলিউশন মেথড। তরলীকরণ পদ্ধতি ব্যবহারে ব্যাকটেরিয়ার সংখ্যা নিরূপণ হয়। 1 মিলি নমুনা 4 গুণ পানির সাহায্যে দ্রবীভূত করে পুনরায় 35 ডিগ্রি তাপমাত্রায় ইনকিউবেট করা হয়, মানে তাপ দেওয়া হয়। ফলে অণুজীবের সংখ্যা বৃদ্ধি পায়। আসলে অণুজীবগুলি যদি অনুকূল তাপমাত্রা পায় তাহলে তারা দ্রুত বংশবৃদ্ধি করতে পারে। ফলে তরলীকৃত পদার্থে অণুজীবের সংখ্যা বৃদ্ধির মাত্রা তাদের সংখ্যা নির্দেশ করে। মানে বৃদ্ধি পেলে বোঝা যাবে যে এখানে অনেক অণুজীব আছে। গুণগত পরীক্ষা বা কোয়ালিটেটিভ মেথড। এই পদ্ধতির মাধ্যমে নির্দিষ্ট অণুজীব চিহ্নিত করা হয়। এজন্য মিডিয়াতে অণুজীবের বংশবৃদ্ধির সুযোগ দেওয়া হয়। মিডিয়া কি সেটা তো আমরা আগেই বলেছি। উক্ত মিডিয়াতে একটি বিশেষ পরিমাণ নমুনা সংগ্রহের মাধ্যমে স্টেরিওস্কোপিক মাইক্রোস্কোপ ব্যবহার করে তাদের ভিন্ন ভিন্ন প্রজাতিগুলোকে পর্যবেক্ষণের মাধ্যমে তাদের পৃথক সংখ্যা নিরূপণ করা হয়। সর্বোচ্চ সংখ্যক ও সর্বনিম্ন সংখ্যক অণুজীবের পরিমাণ নির্ণয় করা হয়। অধিক হারে উপস্থিতি থেকে অনেক অণুজীব মাছের কোনো ক্ষতি করে না। আসলে কোনো কোনো অণুজীব আছে যারা অনেক বেশি থাকলেও মাছের ক্ষতি করে না। আবার স্বল্প পরিমাণ উপস্থিতি থেকেও অনেক অণুজীব মাছের ব্যাপক ক্ষতি করতে পারে। এজন্য এই পদ্ধতিটি মাছের পচন রোধের জন্য খুবই উপযোগী। তাছাড়া আরো কিছু পদ্ধতি আছে, যেমন বৈদ্যুতিক পরীক্ষা। এই পদ্ধতিতে সংগৃহীত মাছের দেহে আল্ট্রাভায়োলেট ফ্লুরেসেন্স দেওয়া হয়। তাজা ও মরা একই প্রজাতির মাছে এই আলো ফেললে 2 ধরনের দৈর্ঘ্য বিশিষ্ট আলোক রশ্মি নির্গত হয়। আলোটা যদি আল্ট্রাভায়োলেট এই রশ্মিটা যদি মাছের দেহে ফেলা হয়, মাছটা তাজা মাছের এক ধরনের আলোক দৈর্ঘ্য বিশিষ্ট রশ্মি হবে, আবার পচা মাছের আরেক ধরনের আলোক দৈর্ঘ্য বিশিষ্ট রশ্মি হবে। এর মাধ্যমে কিন্তু বোঝা যাবে যে মাছটা আসলে তাজা না পচা। আরেকটা পদ্ধতি হলো জীবতাত্ত্বিক টেস্ট বা বায়োলজিক্যাল পরীক্ষা। মাছ মরে গেলে ব্যাকটেরিয়াগুলো সক্রিয় হয়ে ওঠে। প্রতি 20 থেকে 30 মিনিটের মধ্যে তার সংখ্যায় দ্বিগুণ হয়। বায়োলজিক্যাল টেস্ট দ্বারা মাছের ব্যাকটেরিয়া নির্ণয় করা যায় এবং এর ফলে বলা যায় যে মাছটি তাজা কিনা। এ ধরনের কিছু বায়োলজিক্যাল পরীক্ষা এখন পর্যন্ত প্রচলিত, যেমন নাইট্রোজেন বিভাজন পরীক্ষা, রঞ্জক বিভাজন পরীক্ষা, অক্সিজেন বিভাজন পরীক্ষা, ব্যাকটেরিয়া পরিমাপ পরীক্ষা, এনজাইম রিঅ্যাকশন পরীক্ষা ইত্যাদি। এসব টেস্ট দ্বারা যদি ব্যাকটেরিয়ার পরিমাপ কম হয় তবে বুঝতে হবে মাছটি তাজা, আর যদি বেশি হয় তাহলে বুঝতে হবে মাছটি পচা। যত বেশি হবে মাছটা তত পচা। কেমিক্যাল টেস্ট বা রাসায়নিক পরীক্ষা। মাছ মারা যাওয়ার পরই বাহ্যিক ও আভ্যন্তরীণ ব্যাকটেরিয়াগুলো মাছের প্রোটিন ও লিপিডকে ডিকম্পোজ করতে থাকে। সেটা আমরা জানি যে মারা যাওয়ার আগে মাছের কিন্তু একটা ন্যাচারাল একটা ক্ষমতা থাকে ব্যাকটেরিয়াকে প্রতিরোধ করার, কিন্তু মাছটা যখন মারা যায় তখন মাছের দেহের বাইরের যে ব্যাকটেরিয়া আবার ভিতরের যে ব্যাকটেরিয়া তারা কিন্তু মাছের প্রোটিন এবং লিপিড, যেটা চর্বি জাতীয় পদার্থ লিপিড, হ্যাঁ, এই দুটাকে কি করতে পারে, দ্রুত ডিকম্পোজ করতে শুরু করে। প্রোটিন ডিকম্পোজ করার ফলে কি হয়, অ্যামোনিয়ার বিভিন্ন অ্যামাইন্স উৎপন্ন হয় এবং অবশেষে নাইট্রেট যৌগ উৎপন্ন হয়। এসব যৌগ নাইট্রোজেন গঠিত, তাই এসব নাইট্রোজেনাস যৌগের টেস্ট দ্বারা মাছটি তাজা কিনা তা নির্ণয় করা যায়। এই টেস্টের পর যদি নাইট্রোজেনাস যৌগের পরিমাণ কম হয় তাহলে আমরা কি বুঝবো, মাছটা তাজা, আর যদি বেশি হয় তাহলে বুঝতে হবে মাছটি পচা। মাছ ও মাছজাত দ্রব্যের পচনে সহায়ক অণুজীবকে শনাক্ত করে তাদের নিয়ন্ত্রণ ও ধ্বংসের মাধ্যমে মাছকে পচনের হাত থেকে রক্ষা করা এবং গুণগত মান নিয়ন্ত্রণ করা যায়। তবে এ ধরনের পরীক্ষা আসলে
ব্যয়বহুল এবং শ্রমসাধ্য, অর্থাৎ অনেক বেশি মানে খরচও হবে, আবার শ্রমিকও লাগবে। সাধারণত এইগুলি তো ছোট ছোট শিল্প কারখানাতে এগুলি করা সম্ভব না। বড় বড় মাছের বড় বড় প্রক্রিয়াজাতকরণ যে কেন্দ্র, সেখানে এই ধরনের পরীক্ষার ব্যবস্থা থাকে। তো শিক্ষার্থীরা, তো মাছের গুণগত নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতিগুলি আমরা আলোচনা করলাম, যে কিভাবে মাছকে বিভিন্ন তার ব্যাকটেরিয়ার মানে উপস্থিতি অনুপস্থিতি বিভিন্ন পদ্ধতিতে পরীক্ষা করে মাছটি তাজা না পচা সেটা শনাক্ত করা যায়, এবং এইভাবে গুণগত মান রক্ষা করে সঠিক পণ্যটি ক্রেতার কাছে পৌঁছে দেওয়া যায়। তো এখন আরেকটা ভিন্ন বিষয়, সেটা হলো ফিন ফিশ ও শেল ফিশ। এইটাও তোমাদের এই অধ্যায়েরই অংশ। তো আমরা আসলে দেখি যে ফিন ফিশ ও শেল ফিশ বলতে আমরা কি বুঝি। যে সকল খোলস বিশিষ্ট প্রাণী ক্রাস্টাসিয়ান শ্রেণী অথবা মলাস্কা পর্বভুক্ত এবং রেপটাইলিয়া শ্রেণীর অন্তর্গত এবং যারা অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, তাদেরকে শেলফিশ বলা হয়। তাহলে ক্রাস্টাসিয়া যেমন কাঁকড়া, এটা শেলফিশ। মলাস্কা পর্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি যে শামুক ঝিনুক এগুলি খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, এবং শামুক ঝিনুকের যে খোলস সেটাও মানে অনেক শিল্পজাত দ্রব্য সেখান থেকে তৈরি করা যায়। তাহলে এর অর্থনৈতিক গুরুত্ব আছে। আর রেপটাইলিয়ারও কিছু প্রাণী আছে, রেপটাইলস শ্রেণীভুক্ত, যারা অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, যাদের চামড়া, যেমন কুমিরের কথা যদি বলি, তাহলে কুমিরের চামড়াটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এটা দিয়ে বিভিন্ন প্রোডাক্ট, দামি দামি প্রোডাক্ট তৈরি করা যায়। এদেরকে বলা হচ্ছে শেলফিশ। আর ফিনফিশ তাদেরকে বলা হচ্ছে যুগ্ম ও অযুগ্ম পাখনা বিশিষ্ট, কেবল ফুলকা দ্বারা শ্বসন কাজ চালায় এবং ভেনাস হৃৎপিণ্ড যুক্ত ও শীতল রক্ত বিশিষ্ট জলজ মেরুদণ্ডী প্রাণীদেরকে ফিনফিশ বলা হয়। তো তোমাদের একটা প্রশ্ন আসে, ফিনফিশ ও শেলফিশের পার্থক্য। তো দেখো পার্থক্যগুলি কি কি। ফিনফিশ সাধারণত পাখনাযুক্ত মাছ, আর শেলফিশ হলো যেসব জলজ জীবের দেহ খোলস দ্বারা আবৃত, তাদেরকে শেলফিশ বলা হয়। ফিনফিশ গুলো করডাটা এবং কন্ড্রিকথিস ও অস্ট্রিকথিস শ্রেণীভুক্ত। শেলফিশ গুলো, অধিকাংশ শেলফিশ আর্থ্রোপোডা পর্বের ক্রাস্টাসিয়া শ্রেণী এবং মলাস্কা পর্বভুক্ত। ফিনফিশের রক্ত সংবহনতন্ত্র সাধারণত বদ্ধ প্রকৃতি, আর শেলফিশের রক্ত সংবহনতন্ত্র মুক্ত প্রকৃতির। আমার মনে হয় যে বদ্ধ রক্ত সংবহনতন্ত্র এবং উন্মুক্ত মুক্ত রক্ত সংবহনতন্ত্র সম্পর্কে তোমরা আগে থেকেই জানো, কারণ এটা অনার্সেই পড়ানো হয়েছে। প্রজনন সাধারণত বাহ্যিক, তবে কিছু ক্ষেত্রে অভ্যন্তরীণ। আর শেলফিশের প্রজনন সাধারণত অভ্যন্তরীণ। ফিনফিশ ভিন্ন ভিন্ন প্রজাতির মাছ আহরণের জন্য ভিন্ন ভিন্ন ধরনের ফিশিং গিয়ার, যেটাকে বলা হয়, যেটাতে মাছ ধরা হয়, ব্যবহার করা হয়। আর শেলফিশের ক্ষেত্রে এই জন্য আলাদা কোনো নির্দিষ্ট গিয়ারের প্রয়োজন হয় না। ফিনফিশে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, শেলফিশেও প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। তাছাড়া মানে কাঁকড়া, লবস্টার, এগুলিতে কিন্তু ভিটামিন এ ও ডি পাওয়া যায়। ফিনফিশ স্বাদু পানি এবং লোনা পানিতে প্রচুর পাওয়া যায়। আবার শেলফিশও স্বাদু এবং লোনা পানি এবং ছাড়াও উপকূলীয় লোনা পানিতেও পাওয়া যায়। আর ফিনফিশের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা অর্জনের মানে অর্জিত হয় সামান্য, কিন্তু শেলফিশের ক্ষেত্রে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। তো শিক্ষার্থীরা, যদি প্রশ্ন আসে যে মাছের গুণগত মান নিয়ন্ত্রণ, কোয়ালিটি কন্ট্রোলে কি কি পদ্ধতি অবলম্বন করা হয়, আশা করি তোমরা এখান থেকে সেই উত্তরটা পেয়েছো। আর আরেকটা প্রশ্ন যেটা খুবই কমন, শেলফিশ ও ফিনফিশের পার্থক্য, সেই প্রশ্নের উত্তরও তোমরা পেয়েছো। তো তোমাদেরকে অনেক ধন্যবাদ। এখানে দেখো
ফিন ফিশের দুটো ছবি দেওয়া আছে, তো দেখলে আমরা বুঝতে পারবো যে ফিন ফিশ কাদেরকে বলা হচ্ছে। আর এগুলি সবই হলো শেলফিশ। ছবিটা দেখলে ভালোভাবে দেখবা, চিংড়ি, কাঁকড়া, তারপরে শামুক, অনেক কিছুই এখানে আছে, এগুলো সবই হলো শেলফিশ। তো করোনাকালীন সময়ে যে কথাটা তোমাদের প্রতি ক্লাসেই বলি, যে তোমরা ঘরে থাকবা, যথাসম্ভব ঘরে অবস্থান করবা, কারণ এখন শীতের সময় করোনার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন দেশে, বাংলাদেশেও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। আর যদি বাইরে যেতে হয় তাহলে অবশ্যই মাস্ক পরে যাবে। এবং আরেকটা কথা, যে ঘন ঘন হাত ধুতে হবে, এটার কোনো বিকল্প নেই। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদেরকে অনেক ধন্যবাদ।